ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিতের রিট হাইকোর্টে সরাসরি খারিজ, শপথে বাধা নেই বলছেন আইনজীবী। ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কর্মী সমর্থকদের বিক্ষোভ অব্যাহত। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত ছাত্র দলের অবরোধ, নগরীর কয়েকটি পয়েন্টে সড়কে অবস্থানের কারণে ভোগান্তি। খুব কষ্ট, যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া পাচ্ছি না। আমার পরিবার সন্তান নিয়ে আমরা রোগী নিয়ে আমরা হাঁটতেছি, হাইটা এখন কোন জায়গায় গাড়ি পাবো আমরা বলতে পারবো না। তারেক রহমানকে নিয়ে নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যের নিন্দা, খলিলুর রহমানের পদত্যাগ দাবি রিজভির, নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তারা কোন ম্যান্ডেট পেয়ে তারা বাংলাদেশকে একটা যুদ্ধে অংশগ্রহণ করাতে চায়। চট্টগ্রাম পোর্টের আপনি দেবেন কি দেবেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সব জায়গাতে একটা দেখবেন একটা অস্বস্তির সৃষ্টি করা। লালমনিরহাট, ফেনী সহ কয়েক জেলা দিয়ে কমপক্ষে 100 জনকে পুশিন করেছে বিএসএফ, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজেপি। চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েই চলছে, ছুরিকাঘাতে কলেজ ছাত্রের প্রাণহানি, পরিবারের দাবি দলে যোগ না দেয়ায় হত্যা। দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের উপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের নিন্দা, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে, ঘোষণা নেতানিয়াহুর। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানিয়েছেন, ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। এখন যদি শপথ না পড়ানো হয় সেটা আদালত অবমাননা হবে। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে। ইশরাক হোসেনের আইনজীবীরা বলেন, জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই। এই মামলায় ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান আছে নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু বিবাদী পক্ষ এই আপিল করেনি। গত 13 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা হিসেবে রিটটি করেছিলেন। ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। এদিকে হাইকোর্টের আদেশে উচ্ছ্বসিত ইশরাকের কর্মী সমর্থকরা, তবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়বেন না বলছেন তারা। গেল 8 দিন ধরে রাজধানীতে ব্লকেট কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। বুধবারও তারা রাতভর কাকরাইল এলাকায় অবস্থানে ছিলেন। যমুনার সামনে হেয়ার রোডে ছিল সেই অবস্থান। সময়ের সাথে বেড়েছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যোগ দেয় খণ্ড খণ্ড মিছিল। বন্ধ কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক। নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। যমুনার মুখে কঠোর অবস্থানে পুলিশের উপস্থিতি। এপিবিএন, র্যাব, বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে সেনাবাহিনীও। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং ঢাকাবাসী অত্যন্ত খুশি। আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের এই কষ্ট 7 দিন 8 দিনের যে কষ্টটা এটা সফল হয়েছে। ওনার বাবার সাদেক হোসেন খোকা থেকেই আমি ওনার খুব ফ্যান ছিলাম। আমি অনেক খুশি। আসিফের পদত্যাগ না হয় পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা আসিফের পদত্যাগ চাই। তারা নিরপেক্ষতা ভঙ্গ করছে, তাদের এই জায়গায় আমরা দেখতে চাই না।
তারা রাজনীতির দলে যেহেতু আছে তারা সেখানে রাজনীতি করবে। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি কাকরাইল মসজিদ মোড়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, ইশরাক সমর্থক এবং নেতাকর্মীরা রিট খারিজের পর কি বলছেন? তারা কি সড়কেই অবস্থান নিয়ে থাকবেন? লোপা, একটু বলতে চাই যে আসলে এখন যে আন্দোলন, সেই আন্দোলনটি মূলত এই যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা হিসেবে আছেন, সেই দুইজন উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত, পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন কিন্তু চলবে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি লোপা, দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের শপথের দাবিতে যে আন্দোলন চলছে, সেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত দুই উপদেষ্টা পদত্যাগের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং এই যে অবস্থান, সে অবস্থান চলবে এবং এখানে আরও নেতাকর্মী বাড়ানোর কথা বলেছেন। এবং এই ঘোষণার পরপরে আমরা দেখছি বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এসে এখানে স্লোগান দিচ্ছেন এবং যত সময় বাড়ছে লোপা, ততই কিন্তু সেই সংখ্যা, নেতাকর্মীদের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং সবারই এক কথা, যতক্ষণ পর্যন্ত এই দুই উপদেষ্টা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত কাকরাইলে তাদের যে অবস্থান, সে অবস্থান চলবে। এবং এখানে তারা আরেকটি কথা বলছেন, তারা চাইছেন সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করছেন। কেউ কেউ বলছেন তাদের এই অবস্থান যতক্ষণ পর্যন্ত তাদের যে জনতার মেয়র, তাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হিসেবে দায়িত্ব না নেবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাকরাইল মোড়ে তাদের এই অবস্থান চলবে। লোপা, সময় যত বাড়ছে ততই কিন্তু এই নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে এবং আন্দোলন ততই জমে উঠছে। আমরা যতদূর ধরে নিয়েছিলাম যে আসলে আদালতের এই রায়ের পরে, রিটটি খারিজ হওয়ার পরে নেতাকর্মীরা অপেক্ষায় থাকবেন যে ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ অনুষ্ঠানের, কিন্তু সেই অপেক্ষায় না, তারা এই ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ, সেই সাথে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি, সেই দাবিতে তাদের বক্তব্য আরো জোরালো হচ্ছে। লোপা, রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার মৎস্য ভবনে যেতে চাই, সেখানে আছেন আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, কাকরাইলে তো দেখলাম নেতাকর্মীরা জড়ো হয়েছেন, মৎস্য ভবন এলাকায় তো আরো বেশি সংখ্যায় নেতাকর্মীদের সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। তারা কি বলছেন সেটি একটু বলবেন এবং সেই সাথে ওই এলাকার সার্বিক অবস্থা, যান চলাচলের অবস্থাও একটু জানতে চাই। লোপা, মূলত কাকরাইল মোড়ের পাশাপাশি 10টার পর থেকে এই মৎস্য ভবনের যে মোড়টি, সেই মোড়টিতে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। এখানে পূর্বের দিকে মৎস্য ভবনের সামনে থেকে এদিকে শাহবাগের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং উত্তরের দিকে কাকরাইল এবং হাইকোর্টের পর্যন্ত পুরো বিস্তৃত পুরো এলাকায় নেতাকর্মীরা মূলত অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। হাইকোর্টের যে রায়টি হয়েছে সেই রায়ের পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং উচ্ছ্বাস প্রকাশের পর তারা যেটি বলছেন, তাদের অর্থাৎ গতকালকের থেকে ইশরাকের শপথের যে ইস্যুটি ছিল, সেই ইস্যুটির পরে নতুন একটি ইস্যু যোগ করা হয়েছে যে এই সরকারের যে দুই উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং তার পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, অর্থাৎ ছাত্র যে প্রতিনিধি এই সরকারে রয়েছেন দুইজন, তাদের পদত্যাগের দাবিটি মুখ্য হয়ে উঠেছে। এখন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই সরকার থেকে এই দুইজন উপদেষ্টা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা মূলত বলছেন এই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে মূলত সামনে যে জাতীয় নির্বাচন বা যে নির্বাচন নিয়ে কথা উঠছে, সেই নির্বাচনের সুষ্ঠু এবং নিরপেক্ষ করার স্বার্থে। এবং তারা বলছেন যে এই দাবিটি মূলত শুধু বিএনপি নেতাকর্মীদের নয়, সারা দেশের মানুষের। এবং এই দাবিটি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান, অর্থাৎ 9 দিন পর্যন্ত যে তাদের আজকে আন্দোলন, 9 দিন এইটি আরও কতদিন পর্যন্ত সময় লাগে সেটি এখন দেখার বিষয়। এবং এটির ফলে যেটি হয়েছে, গত 8 দিন ধরে যেই অবস্থান ছিল নগর ভবনের সামনে, সেখানে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং এটি যখন মূলত যমুনার সামনে বা কাকরাইল মোড় এবং মৎস্য ভবনের সামনে গতকালকে থেকে এই অবস্থান কর্মসূচিটি শুরু হয়, এই এলাকার জনদুর্ভোগ, আপনি নিশ্চয়ই জানেন এই এলাকাটি
খুবই জনগুরুত্বপূর্ণ এলাকা এবং এর পাশাপাশি এই দুইটি মোড়ের পাশাপাশি শাহবাগ মোড়েও অবরোধ রয়েছে, অবস্থান রয়েছে ছাত্রদলের। সব মিলিয়ে এই আশেপাশের যে এলাকাগুলোতে সব পথেই আসলে যান চলাচল বন্ধ, ফলে মানুষের যে দুর্ভোগ, সবাইকে পায়ে হেঁটে আসলে এই এলাকাগুলো পার হতে হচ্ছে এবং চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। সকাল 9:30 থেকেই তারা জড়ো হতে থাকেন। জানান আজ বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না এবং প্রকৃত দোষীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি আছে, একই সাথে রাষ্ট্রীয় যে যন্ত্র, বিশেষ করে বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারও এখানে গাফিলতি আছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় এবং অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে অপরাপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? এ বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, ছাত্রদলের অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই, সেই সাথে যান চলাচল এবং জনভোগান্তি কতটা সেটিও একটু জানাবেন। যে আসলে শাহবাগ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি শাহবাগে অবস্থান নিয়েছেন, আর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন। তো তার নেতাকর্মীরা, তার সাথে আরও যারা আছেন, শাহবাগেও ব্যাপক পরিমাণ শাহবাগেও আছেন ছাত্রদল নেতাকর্মীরা, এবং এই শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত অবস্থান ছাত্রদলের। আসলে এই অবরোধটি যখন চলছে, আপনি ঠিক বলছিলেন যে জনভোগান্তির কথা। একদিকে মৎস্য ভবনের অবরোধ, মৎস্য ভবন থেকে কাকরাইল, অন্যদিকে শাহবাগ থেকে এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অবরোধ ছাত্রদলের। আসলে এই অবরোধে পুরো রাজধানীবাসীর নাকাল অবস্থা। আপনি জানেন যে এই আশপাশে বেশ কয়েকটি হাসপাতাল, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে আসলে আজকে সকাল থেকে যে ঘন্টা দেড়েকের বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার পরে এই যে অবরোধটি শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত, সেটা বিকাল 5টা পর্যন্ত আরও 3-3.5 ঘন্টা থাকবে। আপনি বুঝতে পারছেন যে আশপাশের মানুষের কি নাকাল অবস্থা, এবং এই নাকাল অবস্থাটাই আমরা দেখছি, যেটা মানে চরম ভোগান্তি, নরক যন্ত্রণা যাতে বলে। একদিক থেকে শাহবাগ মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ের দিকে বা নিউ মার্কেট, ধানমন্ডি, গাবতলী রাস্তা, মিরপুর রোড, অন্যদিকে এই শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশ সহ ফার্মগেটের রুটের যে রাস্তাটা, সেই রাস্তাটির যানবাহন একেবারে বন্ধ, যানবাহন সংকট। যারা আজকে সপ্তাহের শেষ দিন, এই কর্মদিবসের শেষ দিনে আসলে এই যে মানুষজন যারা রাস্তায় বেরিয়েছেন, তীব্র ভোগান্তির মধ্যে আছেন। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, যে ছাত্রদলের নেতারাও বলছেন যে নগরবাসীর কাছে তারা দুঃখিত। নগরবাসীর কাছে ছাত্রদলের নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে বলছেন যে তাদের আসলে কোনো উপায়ন্তর না দেখেই তারা এই রাস্তায় নেমেছেন। এই দুর্ভোগ থাকবে না যদি না ক্যাম্পাস আরও নিরাপদ হয়, বাংলাদেশের সব ক্যাম্পাস আরও নিরাপদ হয়, যদি না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই দাবি মানেন, যদি না সরকার কর্তৃক তাদের এই দাবিটা না মানা হয়। তো ছাত্রদলের নেতাকর্মীরা সরকারের প্রতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে আরও ভাবতে বলেছেন, তাদের দাবি মেনে নিতে বলছেন। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছে ছাত্রদল। ফলে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। সকাল 10:45 দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হঠাৎ সড়ক অবরোধের কারণে শাহবাগ টিএসসি, বাংলা মোটর, কাঁটাবন সহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। অফিসগামী মানুষ থেকে শুরু করে হাসপাতালে রোগী, শিক্ষার্থী সহ সবাইকে পড়তে হয় চরম দুর্ভোগে। অপরদিকে কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির ফলে প্রায় স্থবির হয়ে গেছে এসব এলাকার যান চলাচল। ডাক্তার দাইতে পিজি হাসপাতালে বাবা, এখন তো দেই আন্দোলন চলতে আছে, যাই আমার খুবই কষ্ট হইতেছে। রাস্তা আটকে যে আন্দোলন, এটা আন্দোলন হয় না, হাজার মানুষ ক্ষতি। গণতন্ত্র পেয়ে অনেক বেশি আপনার হয়ে গেছে মানুষ। এত আন্দোলন আসলে আমরা যারা সাধারণ জনগণ
আমাদের প্রচুর ভোগান্তি। হাসিনা যদি কাজ করে কিন্তু বাংলাদেশের জনগণ আবারও রাস্তা নামবে। কিন্তু এই যে আমি ঘুরতেছি, যে যাত্রী কষ্ট করতেছে, মেডিকেল থেকে আসতে পারতেছে না, তাহলে এটা কি বাংলাদেশের দুর্ভোগ না? এগুলা কেন ভাই? তারেক রহমানকে নিয়ে নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সেই সাথে তার বক্তব্য প্রত্যাহার করে পদত্যাগ দাবি করা হয়েছে। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ডক্টর খলিলুর রহমানের বক্তব্যে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন প্রেক্ষিতে দেশ ছেড়েছেন সেটা জানে দেশবাসী। তারেক রহমানকে বিতর্কিত করার জন্যই বহু সাজানো মামলা দেয়া হয়েছে। রিজভী আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনে খলিলুর রহমানের ভূমিকা ছিল না। এছাড়া ইশরাক ইস্যুতে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে, এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটি বলছে, সরকার নিজেদের চিন্তাভাবনা জনগণের উপর চাপিয়ে দিতে চায়। মানবিক করিডোর কিংবা বন্দরের মতো স্পর্শকাতর বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের দাবি, এসব সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করে অস্থিরতা সৃষ্টি করছে সরকার। অরাজনৈতিক শক্তি অব্যাহতভাবে থাকলে পরাজিত শক্তি সুযোগ নেবে বলেও মনে করে বিএনপি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। শুরুতে স্বাগত জানালেও নতুন দল এনসিপি গঠনের পর থেকেই উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র প্রতিনিধিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। মেয়র ইশরাক ইস্যু সহ সাম্প্রতিক সময়ের নানান ঘটনার প্রবাহ যেন সেই পালে হাওয়া দিল। বিএনপির অভিযোগ, অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। উপদেষ্টা হিসেবে থাকা 2 ছাত্র প্রতিনিধি কেবল নয়, কোনো দলের প্রতি সহানুভূতিশীল কারোরই এই পদে থাকা উচিত নয় বলে মনে করেন নেতারা। অবশ্যই তাদেরকে একদিনও থাকা উচিত না। অলরেডি ওরা একটা দলের সাথে জড়িত, এটা কারণেও জানা আছে। দেশের মানুষকে কি অত বোকা হয়ে গেছে বাংলাদেশের মানুষ? এবং আরও যারা সিম্পাথাইজ করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে, তাদেরকে রিজাইন করা উচিত, কারণ তাদের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তাদের অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল। এর সাথে সাথে এই যে উপদেষ্টা যারা আছেন, তারা পদত্যাগ করে এই নতুন দল এনসিপিতে যোগদান করা উচিত। এই ঘরানার যত উপদেষ্টা আছে, ছাত্র আছে, সমর্থক আছে, সবাই মিলে নতুন তাদের দল এনসিপিতে যোগদান করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকারের নেয়া মানবিক করিডোর কিংবা বন্দরের মতো রাজনৈতিক সিদ্ধান্ত দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্রথমত, কোনো পদক্ষেপেই তাদের সফল হয়েছে বলে দেখি না। দ্বিতীয়ত, তাদের এইসব সারা দেশকে এফেক্ট করে এই ধরনের গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার ম্যান্ডেটও তাদের নাই। তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই যে করিডোরের যে একটি কথা, এই দেশকে যুদ্ধে লিপ্ত হবে, তারা কোন ম্যান্ডেট পেয়ে তারা বাংলাদেশকে একটা যুদ্ধে অংশগ্রহণ করাতে চায়? সরকার যে কাজটা করছে এটা তাদের কাজের মধ্যে পড়ে না। চট্টগ্রাম পোর্টের আপনি দেবেন কি দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এনবিআর এর যে এত বড় পরিবর্তন, কোনো আলাপ আলোচনা নাই, কিচ্ছু নাই। এটা দেশকে একটা, ওখানে সব জায়গাতে একটা দেখবেন একটা অস্বস্তির সৃষ্টি করা হচ্ছে এক একটা সিদ্ধান্তের মধ্যে। নেতারা বলছেন, সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো মিছিল সহ গুপ্ত কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে। অরাজনৈতিক সরকার এইভাবে অব্যাহতভাবে থাকলে তো অস্থিতিশীলতা বাড়তেই থাকবে, এবং এই সুযোগ পরাজিত শক্তি তো নিতেই পারে, তাই না? এবং নেওয়ার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র পরিচালনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের সহায়তা পেয়েই এটি এখনো পর্যন্ত প্রাণে বেঁচে আছে, এবং এরা এখন পর্যন্ত সেই সহায়তার জোরে মাঝে মাঝে টুকটাক রাজপথে দেখা যায় মিছিল করছে। এটা সরকারের ব্যর্থতা, এবং এর প্রধান কারণ হলো দেশের আমলাতন্ত্র। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করছে বলেও মনে করেন বিএনপি নেতারা। তাদের দাবি, সরকারের রাষ্ট্র পরিচালনার অদক্ষতা ক্রমেই স্পষ্ট হচ্ছে জনগণের সামনে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের 2টি মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় মমতাজ বেগমকে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল নূরের আদালতে তোলা হলে বেলা 11:30টার দিকে। হত্যা মামলায় 4 দিন এবং ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 12 মে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয় মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি এবং
সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমকে। এদিকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার ও স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে। বিচার ব্যবস্থা সংস্কারের পরিবর্তে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অনুসারীদের অধিকার দমন করা হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে HRW। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ মৌলিক স্বাধীনতাকে খর্ব করার ঝুঁকি তৈরি করেছে বলেও জানানো হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের সাজা বাতিল চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের প্রথম দিনের আপিল শুনানি শেষ। পরবর্তী শুনানি সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে শুরু হয় এই শুনানি। জুবাইদা রহমানের আইনজীবী SM শাহজাহান বলেন, মামলার কোথাও বলা নেই ডাক্তার জুবাইদা রহমান অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন। এর আগে 14 মে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানকে দেয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। পাশাপাশি বিচারিক আদালতের নথি তলব করা হয়। দুদকের এই মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান। এই মামলার চার্জে, এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও এ কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না এবং এই জাজমেন্টটা টিকতে পারে না। আপ টু দিস এক্সটেন্ট উই হ্যাভ সাবমিটেড টুডে বিফোর দ্য অনারেবল কোর্ট। নেক্সট সেশন আছে মানডে at 2, ওই দিন আমরা বাকি আর্গুমেন্ট করব। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে LGRD উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক APS মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক APS মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ ভিত্তিহীন, ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে একটি পক্ষ। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনেই শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি। এর আগে বেলা 11:30টার দিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দুদক কার্যালয়ে হাজির হন। দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার APS থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমের সংবাদের পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। লালমনিরহাট, পঞ্চগড়, ফেনী, কুমিল্লা ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে কমপক্ষে 100 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে শিশুসহ 20 জনকে পুশিন করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকার কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয় BSF ও ভারতীয় পুলিশ। স্থানীয় নতুন বাজার এলাকায় পৌঁছালে তাদের জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী। খবর পেয়ে বিজিবি সদস্যরা 7 শিশু, 11 জন নারী সহ 20 জনকে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তাদের সবার বাড়ি বাংলাদেশে বলে জানায় পুলিশ। তিনজন আসছি, আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িয়েছে, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায় বর্ডার ক্রস করে, আমরা চিনতে পারিনি। ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশিং করেছে। বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে 11 জন মহিলা, 7 জন বাচ্চা, 2 জন পুরুষ। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। এদিকে ফেনী ও কুমিল্লা সীমান্ত দিয়ে 52 জনকে পুশিন করেছে BSF। ভোর 4টার দিকে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া এবং কুমিল্লার গোলাবাড়ি সীমান্ত দিয়ে তাদের পুশিন করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করেছে বিজিবি। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া পঞ্চগড় সীমান্ত দিয়ে 21 এবং মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে BSF। পুশিনের আরো খবর জানবো। লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, সীমান্তে BSF এর এই তৎপরতার বিষয়ে বিজিবি কি বলছে? লোপা কিন্তু এখন রয়েছে যে পাটগ্রামের একটি সীমান্ত এলাকায়। আপনাকে একটু যদি আমি সীমান্তটা দেখাতে পারি যে আসলে গতকাল রাতে কিন্তু পাটগ্রাম উপজেলার 2টি সীমান্ত, গাটিয়ার ভিটা সীমান্ত এবং ঝালুঙ্গি সীমান্ত দিয়ে কিন্তু এই পুশিনের ঘটনা ঘটে। সেখানে আমরা জেনেছি যে 10 জন
8জন শিশু এবং 2জন পুরুষকে পুশিং করা হয়েছে, তারা এখনো থানায় রয়েছে। আর আমি এখানকার বিজিবির যে 61 বিজিবির কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গতকাল রাতে যাদেরকে পুশিং করা হয়েছে তারা থানা হেফাজতে রয়েছেন। এই বিষয়ে তাদের পরিচয়ের একটা বিষয় আছে, সেগুলো থানা পুলিশ করছেন, বিজিবিও সেখানে আছেন। এরপরে হয়তো তারা আইনি এভাবে ব্যবস্থা নেবেন কি করা যায়। তবে আমাদের লালমনিরহাট যেহেতু একটু সীমান্তবর্তী জেলা, এই জেলার কিন্তু বেশিরভাগ সীমান্তই কিন্তু আমাদের কাঁটাতারের বেড়া নেই, যার কারণে কিন্তু অনেক জায়গায় এই সব ঘটনা ঘটলেও আমরা কিন্তু অজান্তেই থেকেছে। কালকের ঘটনা যেটি হয়েছে, আমরা এই যারা পুশিং হয়েছে তাদের সঙ্গে কথা বলছি। তারা যেটি জানিয়েছে যে তারা বোম্বে প্রায় কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর এরকম তারা সেখানে বোম্বেতে কাজ করেন, সেখানেই থাকেন। তাদেরকে ওখানকার পুলিশ ধরে নিয়ে এসে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে তাদেরকে 186 জনকে নিয়ে আসছেন শিলিগুড়ি বাগডোগরা সীমান্তে। আর সেখান থেকে প্লেন থেকে নেমে তাদেরকে লালমনিরহাটের যেমন 2টি সীমান্ত দিয়ে তাদেরকে পুশিংয়ের ঘটনা করেছেন ভারতীয় বিএসএফ। তবে এই পুশিংয়ের ঘটনায় কিন্তু আমাদের সীমান্তবাসীর মধ্যে কিন্তু একটা উদ্বেগ বিরাজ করছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম এই লোকজনকে তারা পুশিং করেছে। এটার কিন্তু আমাদের সীমান্তবাসী যারা আছে, সীমান্ত নিয়ে যারা চিন্তা করে, সবাই কিন্তু এটার একটা সমাধান চাচ্ছেন। লোপা আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব টেলিফোনে এমন প্রতিক্রিয়া জানান। বলেন, এই রায় নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়। ইশরাক হোসেনের শপথের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সে ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। এখন যেহেতু বিজয় হয়েছে আদালতে, সুতরাং এখন আর এই বিষয়টাকে আর সেইভাবেই অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকার প্রতি হবে তাদের থেকে শপথ নেবেন এবং তারপরেই তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন। চট্টগ্রামে বন্ধই হচ্ছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এবার ভয়ঙ্কর এই চক্রের ছুরিকাঘাতে প্রাণ গেল এক কলেজ ছাত্রের। মৃত্যুর আগে বলে গেছেন খুনিদের নাম। যার স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়া, কিন্তু নিমেষেই সব শেষ। দলে যোগ না দেয়ায় এই হত্যাকাণ্ড দাবি করেছে পরিবার। মারছে কে? আতাউল। আর কে কে ছিল? বিজয় রাফসান। আর নাম জানো না? তোমার মারাইছে কে? এটা কার মাধ্যমে? মৃত্যুর আগে এভাবেই হামলাকারীদের নাম বলছিলেন ওয়াহিদুল হক সাব্বির। 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই কলেজ ছাত্র। গত 16 মে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে হালিশহরের নয়াবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হন সাব্বির ও তার বন্ধু মামুন। স্বজনদের অভিযোগ, পাইথন গ্যাংয়ের সাথে যুক্ত না হওয়ার আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড। এই ছেলেটা পুরো কয়জন ছিল? 40 জনের মতো। 40 জন। সবার থেকে অস্ত্র ছিল? অস্ত্র সাব্বিরের দূরে আসছে আমাদের কাছে, আসি বলতেছে এরকম এরকম আমাকে ছুরি মারে দিছে। তারপরে এর পিছনে পিছনে ফলাফান কতগুলো দেখছি আসছে, আসার পরে দিয়ে ওকে আবার মারতেছে। ওরা ছুরির আঘাত করছে, ছুরি আঘাত করার পর ও ওই পারে দূর মারছে, দূর মারার পরে ওখানে ওরা বাটাম দিয়ে মারছে। ওরা অনেকবার কোলে কৌশলে বিভিন্ন তার নিজে ও যাইতে চাইতো না, তো ওর সাথে একটা লাস্টের মুখে দ্বন্দ্ব হয়েছিল। শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ছাত্র সাব্বিরের স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হবে। কিশোর গ্যাংয়ের থাবায় শেষ সব আশা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি স্বজনদের। আমার কলিজার আমার থেকে নিয়ে গেছে, আমি আমার কলিজার অবস্থায় কিচ্ছু না চাই। একটা বাচ্চাকে এইভাবে করে নিঃসংভাবে হত্যা করতে পারে, তাহলে ভাই আমাদের জীবনের নিরাপত্তা কোন জায়গায়? ভাই যে নামগুলো বলে গেছে ওদেরকে যদি ধরতে পারে, একজনকে ধরতে পারে, মূল সব কাহিনী বের হয়ে যাক। আমরা চাচ্ছি যে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব ওদেরকে আনের হাতে আনা হোক বা ধরাও। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
আমরা একজন আসামিকে গ্রেপ্তার করছি, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। সে 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ও আরও 16 জনের নাম বলছে। তাদের গ্রেপ্তারের চেষ্টায় আছি। মামলা বর্তমানে তদন্তাধীন আছে। সাব্বিররা 2 বোন 1 ভাই। তার বাবা পেশায় ঠিকাদার। তাদের বাড়ি হালিশহর নয়াবাজারে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লাহোর কালান্দার্স যেন মিনি বাংলাদেশ দল। সাকিব মিরাজের পর এবার দলটিতে যোগ দিলেন রিশাদ হোসেনও। রাতে এলিমিনেটর ম্যাচে লাহোর মাঠে নামবে করাচি কিংসের বিপক্ষে। রাত 9টায় শুরু হবে ম্যাচটি। লাহোরে বিদেশি ক্রিকেটারের ছিল সংকট। এরই মাঝে 6 মাস পর সেই লাহোরের ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। যদিও ব্যাটে বলে সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার। এরপর ডাক আসে বাংলাদেশের টি-20 দলে বাদ পড়া মেহেদী হাসান মিরাজের। আর বুধবার রাতে টাইগারদের হয়ে ম্যাচ খেলার পর পাকিস্তানে উড়ে যান রিশাদ হোসেন। এর আগে গ্রুপ পর্বে এই লেগ স্পিনার লাহোরের হয়ে 5 ম্যাচ খেলে নিয়েছিলেন 9 উইকেট। আজকের ম্যাচে ডেভিড ওয়ার্নারদের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে 3 বাংলাদেশিকেই। দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে হামলার জেরে চলছে তোলপাড়। বুধবার জেনিনে পর্যবেক্ষক দলের অবস্থানে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে রাশিয়া, চীন, সৌদি আরব, ফ্রান্স, স্পেন সহ এশিয়া ইউরোপের দেশগুলো। তেল আবিবের সাফাই, কূটনীতিকরা অনুমতিবিহীন অঞ্চলে প্রবেশ করায় গুলি ছুড়ে সতর্ক করেছে সেনারা। মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে দখলকৃত পশ্চিম তীরের জেনিন সফরে যান বিদেশি কূটনীতিকদের দলটি। 20 জনের দলে ছিলেন চীন, রাশিয়া, জাপান সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। বুধবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে জেনিন শরণার্থী শিবিরের প্রবেশপথে অবস্থান করছিলেন তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্রিফ করছিল তাদের। হঠাৎ শুরু হয় গোলাগুলি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। অবশ্য হতাহত হয়নি কেউ। ইসরায়েলের এমন উদ্ধত আচরণের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি, পর্তুগাল, নরওয়ে, আয়ারল্যান্ড, কানাডা, মেক্সিকো, জর্ডান, কাতার, মিশর ও সৌদি আরব। অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে তুরস্ক। নিজ নিজ দেশে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য ও উরুগুয়ে। হামলার ঘটনার ব্যাখ্যা চায় ইতালি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্কতামূলক ব্যবস্থার কথা বলছে, অথচ তা কিন্তু গুলি ছিল এবং কূটনীতিকদের লক্ষ্য করে। অবশ্য ইসরায়েলের প্রতি এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানায়। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। ইসরায়েলের কাছে এর ব্যাখ্যা চেয়েছে জাপান সরকার। একই সাথে প্রতিরোধমূলক ব্যবস্থার দাবিও জানিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, অনুমোদিত রুট ব্যবহার করেনি কূটনীতিকরা। এমন এলাকায় প্রবেশ করেছেন যার অনুমতি ছিল না। সে কারণেই ছোড়া হয়েছে সতর্কতামূলক গুলি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় চলমান অভিযান শেষ হলেও পুরো উপত্যকার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে, এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আবারও। বুধবার জেরুজালেমে ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে অংশ নেন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দী বাকি ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি পড়লেও জানান গাজায় যুদ্ধ পুরোপুরি শেষের জন্য আবারও কতগুলো শর্ত জুড়ে দেন নেতানিয়াহু। গাজায় হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি। খুনি দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনোয়ার এবং সম্ভবত মোহাম্মদ সিনোয়ারকেও। সব জিম্মিকে ফেরাতে অস্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত আছি। আমাদের সেনারা নতুন নতুন অঞ্চল দখল করছে এবং সন্ত্রাসীদের নির্মূল করছে। এই প্রক্রিয়া শেষেও ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে গাজা। হামাস সম্পূর্ণভাবে পরাজিত হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীর। স্থানীয় সময় রাত 9টার দিকে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে হয় এই ঘটনা। নিহতদের মধ্যে একজন নারী। আটক করা হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তিকে। এখনও জানা যায়নি হামলার কারণ। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা। বুধবার রাতে ওয়াশিংটনের জিউইশ মিউজিয়ামের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের বেশ কয়েকজন কর্মী। উপস্থিত ছিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডিও। অনুষ্ঠান শেষে মিউজিয়াম থেকে বের হওয়ার সময় দূতাবাস কর্মীদের লক্ষ্য করে অতর্কিত বন্দুক হামলা চালায় এক ব্যক্তি। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান খুব কাছে থেকে হ্যান্ডগান দিয়ে গুলি করা হয় ইসরায়েলিদের।
আমি এখানে হাঁটছিলাম, হঠাৎ করেই এক ব্যক্তিকে পিস্তল হাতে দেখলাম। কিছুক্ষণ পরই তাকে গুলি ছুটতে দেখলাম। তারপর সে চিৎকার করে দৌড়ে ভেতরে চলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয় 2 ইসরায়েলি কর্মীর মরদেহ। তাদের মধ্যে একজন নারী। আটক করা হয় এক সন্দেহভাজনকে। পুলিশ জানায় হেফাজতে নেয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন তিনি। প্রাথমিক তদন্ত বলছে নিহতরা কোনো একটি অনুষ্ঠান শেষে জাদুঘর থেকে বের হচ্ছিলেন। এ সময় হ্যান্ডগান দিয়ে তাদের গুলি করা হয়। একজন ব্যক্তি হামলা করে বলে জানতে পেরেছি। তিনি এখন আমাদের হেফাজতে। আটককৃতের নাম ইলিয়াস রদ্রিগেজ। 30 বছর বয়সী ওই যুবক শিকাগোর বাসিন্দা। তবে এখনও জানা যায়নি হামলার উদ্দেশ্য। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা। ফিলিস্তিনের নামে স্লোগান দিয়ে যে দুজনকে মেরে ফেলা হয়েছে তাদের বাগদান হওয়ার কথা ছিল। এখানে বেড়াতে এসেছিলেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। তিনি ইহুদি বিদ্বেষ মোকাবেলায় সব পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। উচ্চপদস্থ কূটনীতিকদের নিরাপত্তা দল থাকলেও সাধারণত নিম্নস্তরের কর্মীদের জন্য কোনো নিরাপত্তা কর্মী থাকে না। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।